এনারা শুধু মার্কেটিং এর ওপরে একটা গভর্নমেন্ট চালিয়ে যাচ্ছেন। এই প্রোডাক্টটা খারাপ হলে ওই প্রোডাক্টটাকে আনছেন, ওইটা খারাপ হলে এইটাই আনছেন, কিন্তু আসলে ফ্যাক্টরিটাই জালি। এই ফ্যাক্টরি থেকে ভালো প্রোডাক্ট আর কিছু বেরোবে না। আজকে এখন যখন একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন মানুষের কাছে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এনারা বলতে আরম্ভ করেছেন যে নেতারা খুব সৎ, পুলিশ ব্যবস্থা ফেল করে যাচ্ছে কিন্তু নেতারা খুব সৎ। পুলিশ যতটা ব্যর্থ, পুলিশ যতটা ভুল বা পুলিশ যতটা খারাপ, একই শতাংশ খারাপ কিন্তু এই রাজনৈতিক নেতারাও এবং মন্ত্রীরাও যারা পুলিশদেরকে পরিচালনা করছে। পুলিশ যে ঘুষখোর এখন জানলেন পুলিশ মন্ত্রী, নাকি জেনেও এতদিন চুপ ছিলেন? দেখুন, এই ধরনের প্রেস কনফারেন্স গুলো যেটা মুখ্যমন্ত্রী করছেন, সেটা খুব রাজনৈতিকভাবে সুচতুর একটা পদক্ষেপ এবং এটা কমপ্লিটলি একটা সাজানো স্ক্রিপ্ট চলছে। তার কারণ একজন পুলিশ মন্ত্রী, তিনি দীর্ঘদিন ধরে তার পুলিশকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, এতদিন এত বছর করে এসেছেন। হঠাৎ করে তিনি একেবারে আকাশ থেকে পড়ছেন পুলিশ কিভাবে কাজ করে, পুলিশ যে নিরপেক্ষ নয়, পুলিশ যে নেতাদের কথায় ওঠেন বসেন, রাজনৈতিক ক্রাইম গুলোকে আড়াল করবার চেষ্টা করে, এটা যদি উনি না জেনে থাকেন সেটাও যেমন ওনার জন্য মানে সমস্যাজনক। তার কারণ একজন মন্ত্রী একটা ডিপার্টমেন্ট চালান, উনি তো আলটিমেটলি একটা কর্পোরেটের হিসেবে যদি আমরা দেখি তাহলে তো সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আ স্টেট। এবার একজন সিইও তার বিভাগে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই তিনি রাখেন না। আজকে প্রায় 1-1.5 দশক হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মনে হচ্ছে গভর্নমেন্টের যে তার ডিপার্টমেন্ট ঠিকভাবে কাজ করছে না। এইটা যদি হয় তাহলেও যেরকম সিইওর চাকরি থাকবে না, একই রকম ভাবে সিইও যদি জেনেও চুপ করে বসে থাকে তাহলে তাকে এই করাপশনের ভাগিদার, এইটাই আমাদেরকে ধরে নিতে হবে। এই প্রশ্নটা অনেকটা শাখের করাতের মতো মুখ্যমন্ত্রীর জন্য। তিনি যদি জেনে থাকেন এবং জেনে এতদিন চুপ করে মজা দেখে থাকেন তাহলেও তার চাকরি যাওয়ার কথা। একই রকম ভাবে তিনি যদি না জেনে থাকেন, তিনি কেবলমাত্র তার রাজনৈতিক কেতাবি খেলা খেলে যাচ্ছেন আর নিচে এরকম এত কিছু হয়ে যাচ্ছে তিনি কিছুই জানেন না, তাহলে ধরে নিতে হবে তার প্রশাসনিক ব্যর্থতা। ফলে দুদিক থেকেই তার বিপদ, এবং প্রশাসনিক ভাবে তিনি যে জনসংযোগ হারিয়েছেন, মানুষ যে এখন এই আইন ব্যবস্থা এবং প্রশাসনিক যে এক্সিস্টিং যে সিস্টেমটাকে, এটাকে মানুষ আর গ্রহণ করতে চাইছেন না। তার কারণ সরকার তার বিশ্বাস হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে এই জিনিসপত্রগুলো দেখে দেখে মানুষ এতটাই বীতশ্রদ্ধ এবং বিরক্ত গোটা ব্যাপারটার ওপর, যে এখন পুলিশ কনসেপ্টটার ওপরেই মানুষ আর বিশ্বাস করেন না। কোথাও যদি কোনো ক্রাইম হয়, আমরা বিগত কয়েকটা জায়গায় দেখছি বারবার এরকম ঘটনা উঠে আসছে যে মানুষ কিন্তু নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এটা কিন্তু অ্যালার্মিং একটা দিকে চলে যাচ্ছে। আমাদের যে কনস্টিটিউশনাল মেকানিজম, সেটা কিন্তু ব্যর্থ হতে পারে যে কোনো মুহূর্তে। তার কারণ মানুষ প্রশাসনিক সিস্টেমটার ওপরেই আর ভরসা করছেন না। একটা বিরাট বড় ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে। এর মূল কারণ হচ্ছে এই সমস্ত পলিটিশিয়ানরা, যারা ক্রমাগত প্রশাসনকে নিজের স্বার্থে ব্যবহার করে আসছেন। ভোটের সময় সে বিডিও বিএলআরও বলুন আর আইপিএস আইএস বলুন, প্রত্যেককে নিজেদের একেবারে ভৃত্যে পরিণত করেছেন। প্রশাসনিক ব্যবস্থার কোনো রকম যে স্বতন্ত্র সত্তা সেটা আর নেই। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। আজকে এখন যখন একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন এনারা একটা নতুন নাটক শুরু করেছে। মানে নাটক বললে নাটক থিয়েটারের অপমান করা হয়, এটা আমি ভণ্ডামো বলবো, মিথ্যাচার বলবো। এই মিথ্যাচারটা শুরু করেছে। সেই মিথ্যাচারে এনারা যেটা করছেন, যে মানুষের কাছে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এনারা বলতে আরম্ভ করেছেন যে নেতারা খুব সৎ, নেতারা তাদের মতো করে বলছেন, পুলিশকে ধমক চমক দিচ্ছেন, এই তুমি কেন বেআইনি অস্ত্র দেখছো না, এই তুমি কেন ফরেন কারেন্সি দেখতে পাচ্ছ না, এই তুমি কেন অনুপ্রবেশ দেখতে পাচ্ছ না, এই তুমি কিভাবে ওখানে জমি চুরি হচ্ছে দেখতে পাচ্ছ না। কেউ কিছু দেখতে পাচ্ছে না, পুলিশ ব্যবস্থা ফেল করে যাচ্ছে কিন্তু নেতারা খুব সৎ। এটা হচ্ছে ঘুরিয়ে নিজেদের দিকে বিশ্বাস ফিরিয়ে আনার একটা অপচেষ্টা বা অপপ্রচার। আসলে মানুষের যে বিশ্বাস নেই, মানুষের যে ভরসা নেই, ভরসা হারিয়ে ফেলেছে, কোনো রকমের ঠেকনা দিয়ে জোড়াতালি মেরে একটা প্রশাসনিক ব্যবস্থা এই মুহূর্তে বাংলায় চলছে। আচ্ছা, আপনি যেমনটা বললেন, তাহলে কি মুখ্যমন্ত্রী শুধুমাত্র নেতাদের পিঠ বাঁচাতে পুলিশকে শিকন্ডি করেছে? দেখুন, এটা আমি দীর্ঘদিন ধরেই একটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বলছি যে আজকে এই যে দীর্ঘদিন ধরে আপনি দেখবেন ফিরহাদ হাকিম সাহেব, সৌগত রায় মহাশয়, মুখ্যমন্ত্রী নিজে বারবার বারবার কিন্তু পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। তারা বলছেন যে আমরা চেষ্টা করছি, মমতা ব্যানার্জি বলছেন কিন্তু পুলিশ পারছে না, নিচু তলার পুলিশরা ঘুষ করে, সব নানা রকমের আজগুবি গল্প গাছা দিচ্ছেন। তার মূল কারণটা হচ্ছে
যে মানুষ এই মুহূর্তে আর এই প্রশাসন কনসেপ্টটার উপর বিশ্বাস করছেন না। ফলে রাজনৈতিক নেতারা বুঝেছে যে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেকানিজমটা সেইটা যদি পশ্চিমবঙ্গে কায়েম করতে হয়, তাহলে প্রশাসনিকভাবে ওই লাঠি বা বন্দুকের ভয় দেখিয়ে মানুষকে আর আটকে রাখা যাবে না। তার কারণ মানুষ এই আইনের শাসনকে আর মানছেন না, তারা যে কোনো মুহূর্তে পথে নেমে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে এই সিস্টেমকে তারা অস্বীকার করছেন। সেই জায়গায় প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ কনসেপ্ট এইটাকে তারা আলাদা করে রাখছেন, আর লেজিসলেশন কিংবা পলিটিশিয়ান এই কনসেপ্টটাকে তারা আলাদা করে রাখছেন। যদিও ক্ষমতা একই লোকের হাতে আছে, কিন্তু মানুষের সামনে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হচ্ছে যে দেখুন, লেজিসলেটিভ মেশিনারি বা লেজিসলেশনটা যারা চালাচ্ছেন তারা কিন্তু মানে অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসনকে সঠিকভাবে চালানোর, কিন্তু প্রশাসনিক এই আধিকারিক, সরকারি কর্মচারী, পুলিশ, ইন্টেলিজেন্স, বিভিন্ন রকম রাজভারী বিভিন্ন নাম টাম বলেন এনারা মিডিয়ার সামনে এসে, সেই সমস্ত মেকানিজমটা ফেল করে যাচ্ছে। কিন্তু আমরা খুব ভালো সাধু পুরুষ, এইটা একটা মিথ্যে কনসেপ্ট বা মিথ্যে ন্যারেটিভ মানুষের সামনে তোলানো হচ্ছে। কিন্তু পুলিশ যতটা ব্যর্থ, পুলিশ যতটা ভুল বা পুলিশ যতটা খারাপ, একই শতাংশ খারাপ কিন্তু এই রাজনৈতিক নেতারাও এবং মন্ত্রীরাও যারা পুলিশদেরকে পরিচালনা করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের স্বতন্ত্রতা বলে কিছু নেই, তারা হয়ে গেছেন নেতাদের হাতের পুতুল। কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি। যেরকম ভাবে তাদেরকে নাচানো হয়, যেরকম ভাবে তাদেরকে উঠতে বলা হয় তারা ওঠেন, বসতে বলা হয় তারা বসেন। বহু বছর ধরে এক্সিকিউটিভ মেশিনারির যে স্বতন্ত্র সত্তা, সেই সত্তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তারা এখন ক্রমাগত নেতা নিজেদের প্রমোশনের লোভে, নিজেদের এই একটা বাংলো পাবো, এই একটা উঁচু পোস্ট পাবো, একটু মাইনা বাড়বে, এই সমস্ত বিভিন্ন রকম তাদেরকে প্রলোভন দেখিয়ে নেতাদের কথা এদেরকে ওঠানো হয়, বসানো হয়। আর সব থেকে বেশি ঝাড়খণ্ড হচ্ছে নিচু তলার কর্মীরা, যাদেরকে ওনারা কোট আনকোট নিচু তলার কর্মী বলছেন। তার কারণ হচ্ছে এই লোকগুলোর দুদিকেই বিপদ। এক, এনারা যেরকম চাকরিরত অবস্থায় এনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কোনো এমএলএ বা কোনো এমপি কিভাবে একটা অনাচার করছেন, সেটা বলতে পারবেন না, চাকরি যাবে। আবার একই রকম ভাবে উপর মহলের কথাও তারা অস্বীকার করতে পারবেন না। উপর থেকে একটা নির্দেশ যদি আসে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন টালা থানার ওসি কিভাবে গ্রেফতার হয়ে বসে আছেন। আমি একেবারে সরাসরি মানে এই কথা বারবার বলেছি টিভির পর্দায় যে টালা থানার ওসি নিজে, তার এত বড় ক্ষমতা হবে না যে তিনি এত বড় একটা করাপশন বা স্ক্যামের সাথে একা জড়িয়ে পড়বেন। অবশ্যই তার ডিপার্টমেন্টের উঁচু মহলের লোকেদের এর মধ্যে সম্মতি ছিল, তারা জানতেন, কিন্তু তার এখন চাকরি বাঁচানোর তাগিদ তিনি এখন দুম করে উপর মহলের কারোর নাম বলতে পারবেন না। এবং এগুলো তো সাধারণ ফোন কলে হয় না, হয়তো হোয়াটসঅ্যাপ ফোন কলে কি নির্দেশিকা এসছে আমরা কিছু জানি না, কোথায় কোন তথ্য কি ডিরেকশনে তারা কাজ করেছেন। সের জন্য দেখুন আজকে ওসি মহাশয় আজকে জেলে বসে আছেন। এইরকম ভাবেই ওই কোট আনকোট নিচু তলার কর্মীদেরকে হাতের পুতুল বানিয়ে উপরের কিছু আধিকারিক নেতাদের সাথে সেটিং করে বছরের পর বছর এই একটা অসভ্যতা চালিয়ে যাচ্ছেন, এবং এতে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মুখ। এবং এই মুহূর্তে গোটা বাংলার পরিচিতি সারা দেশের কাছে, সারা পৃথিবীতে, যে এখানকার লোকজনের মানে করাপশন দিয়েই যেন আমাদের আইডেন্টিটি তৈরি হয়। কোথাও গেলেই আগে জিজ্ঞাসা করবে এবারে যে চুরির মামলা কত দূর। এই একটা খুব অদ্ভুত বিশ্রী একটা সমাজ আমরা তৈরি করেছি, যেটা খুবই অ্যালার্মিং। কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই এক পয়সাও। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি।
তারা বাঁচাবে, কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। দেখুন, এইরকম এই অমুককে সরানো তমুককে সরানো এই দিয়ে করলে তো হবে না। সবার আগে তাহলে মুখ্যমন্ত্রীকে সরে যেতে হয়, তার কারণ এদের সর্দার তো তিনি নিজে। তিনি আজকে বিনীত গোয়েল সাহেবকে কমিশনার থেকে সরিয়ে এনে এসটিএফ এর হেড করেছেন, তাতে লাভ কি হলো বা ক্ষতিটাই বা কি হলো? বিনীত গোয়েল সাহেব লালবাজারে যে তলায় যে রুমে বসতেন, অন্য একটা তলায় অন্য রুমে গিয়ে বসবেন। সিস্টেমের কোনো বদল হবে না, না তার মাইনে কমবে, না তার ডিমোশন হবে, না তার প্রমোশনে কোনো হ্যাম্পার হবে, অথচ তিনি যেভাবে অপারেট করছিলেন সেই জায়গাতেই করবেন। আমি যে চেয়ারটায় বসে আছি, আপনি আজকে আমার এই ঘরে ইন্টারভিউ না নিয়ে পরের দিন আপনি এলেন, আমি বললাম ওই ঘরে ইন্টারভিউ দিন, কিন্তু ইন্টারভিউতে তো ইন্টারভিউই। তো এইখানে বিষয়টা হচ্ছে যে এইটা গোটা পরিবেশটাই এমন একটা, মানে মানুষকে বোঝানো হচ্ছে একে সরিয়ে দিলাম তাকে সরিয়ে দিলাম। একদম আমি স্পষ্ট তো বলে দিচ্ছি, এই যে 10 দফা দাবি নিয়ে চিকিৎসকরা আন্দোলন করেছিলেন, 10 দফার মধ্যে অভয়ার বিচারের দাবিটা আমি সরিয়ে রাখছি, সেটা আন্ডার ট্রায়াল, সেটা সময় সাপেক্ষ, আমরা সকলেই জানি। কিন্তু বাকি যে 8-9 দফা দাবি, যেটা খুব রেশনাল কিছু দাবি তারা করেছিলেন, মানে সেটা সিসিটিভি ইমপ্লিমেন্টেশন থেকে গ্রিভেন্স রিড্রেসাল ফোরাম থেকে শুরু করে সেন্ট্রাল রেফারাল সিস্টেম থেকে শুরু করে, কি হয়েছে? বড় বড় ডায়লগ দিয়েছিলেন তো আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি মশাই, যে আগে নভেম্বরের মধ্যে পাইলট প্রজেক্ট রান করে ভয়ানক, না অক্টোবরের মধ্যে নাকি পাইলট প্রজেক্ট রান ফান করে কি ভয়ঙ্কর জিনিসপত্র তিনি করে দেবেন, একটা কিচ্ছু হয়নি। তার কারণটা হচ্ছে সেইটা করতে গেলে ফান্ড দরকার, লোক দরকার, একটা সেন্ট্রাল রেফারাল সিস্টেম তৈরি করতে গেলে যে আইটি ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ভিশনারি লিডারশিপই তো আমাদের পলিটিশিয়ানদের নেই। আমাদের এখানে তো কলেজে অ্যাডমিশনের জন্য সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল একটা তৈরি করা হয়েছিল, দুদিনের মধ্যে সে ক্র্যাশ ফ্যাশ হয়ে ছাত্রদের হেনস্থার কোনো সীমা নেই। তারপরে বরং তার আগে ইউনিয়নবাজি যে পরিমাণ হতো, এই এই ওয়েবসাইটটা হওয়ার পরে দেখা গেল ইউনিয়নগিরি আরো দ্বিগুণ বেড়ে গেল। আগে যদি 10,000 টাকা দিলে সেটিং হতো, এখন 25,000 টাকা চেয়ে বসছে, যে ভাই ওয়েবসাইটেও হলো না, কিছুই হলো না। কত ছাত্র ছাত্রী তার পছন্দের কলেজ কিংবা সাবজেক্ট পায়নি, তার কোনো ইয়ত্তা নেই। সার্ভে করলে আপনাদের চোখ কপালে উঠবে। ফলত এই একে চেঞ্জ করে দিলাম, ওকে চেঞ্জ করে দিলাম, এইসব করে লাভ নেই। আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারটা রিফর্ম করতে হবে। এদেরকে আজকে বিনীত গোয়েল সাহেবকে এনে একজন নতুন নগরপালকে আনা হয়েছে, বা ইনি চলে গিয়ে আরেকজন কাউকে বসানো হলো। যাকেই বসানো হোক, তিনি তো আলটিমেটলি স্বতঃস্ফূর্তভাবে ডিসিশনটা নিতে পারবেন না। ডিসিশনটা নিতে গেলে তো তাকে নবান্ন থেকে অর্ডারটা নিতে হবে। আর নবান্নে যে ব্যক্তি বসে আছে সেই ব্যক্তি যদি কমন হয়, তাহলে আমি হাজার একটা আইপিএস আইএস কে চেঞ্জ করে দিলেও আমার অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটা নতুন মুখ আসবে। হ্যাঁ, এতদিন আমরা বিনীত গোয়েল সাহেবের সমালোচনা করতাম, সেখানে এখন অন্য কোনো এক অফিসার আসবে, তার সমালোচনা করব। গালাগালটা পুলিশ ডিপার্টমেন্ট সারা জীবন খেয়েছে, সরকারের হয়ে তাবেদারি করতে গিয়ে চাকরি বাঁচানোর জন্য পুলিশ ডিপার্টমেন্টে গালাগাল খেতে হবে। কিন্তু আসলে যে ব্যক্তির ফাইনাল অর্ডার বা ভার্ডিক্টের হিসাবে কাজটা চলে, সেই ব্যক্তিটা যদি কমন হয়ে বসে থাকেন, তাহলে পৃথিবীর কোনো সুপার হিরোকে পুলিশ ডিপার্টমেন্টে বসালে কিছু করতে পারবে না। আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও এই যে এত বড় ঘটনা ঘটে গেছে, তারপরেও রাজ্যে কি মহিলারা সুরক্ষিত রইলেন? একের পর এক ঘটনা ক্রমাগত আমাদের চোখে আসতে আরম্ভ করলো, যে কিভাবে, মানে কোথায় নেই। বাংলার উত্তরের জেলা থেকে শুরু করে দক্ষিণের জেলা, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে পক্সো অ্যাক্টের বন্যা বিভিন্ন আদালতে, এবং আরজিকর ঘটনা, তার মানে প্রশাসনের চোখে কিছুই নতুন করে আনলো না যে কিভাবে অ্যাওয়ারনেস তৈরি করা যায়। শুধু স্টেজে উঠে 4টে বড় বড় ডায়লগ দিয়ে দিলাম, আর কি অপরাজিতা বিল টিল টেকনিক্যালি ত্রুটির জন্য অনেক তো ডায়লগ দিয়ে একটা কি বিল আনলেন, 10 দিনের মধ্যে ফাঁসি না কি, টেকনিক্যালি সম্পূর্ণ ভুল, বিলটা অ্যাকসেপ্টেড হলো না। তার কারণটা হচ্ছে যে এইগুলো হচ্ছে সবসময় একটা গিমিকে চলে, একটা গিমিকের হিসাবে প্রশাসন চলতে পারে না। একটা প্রশাসন চালাতে গেলে যে দূরদর্শিতার দরকার, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। তিনি কেবলমাত্র ভোটের হিসেবে যদি তার জিনিসপত্রগুলো চালান, সেই সময় মানুষকে একটু ঘোল খাওয়ানোর দরকার ছিল, তিনি একটা বিল এনে উপস্থাপনা করলেন, সাধারণ মানুষকে বোঝালেন আমি কত ভেবে ফেলছি। তারপরেও যে কি হারে মলেস্টেশনের কেস, ধর্ষণের কেস, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হু করে বাড়তে আরম্ভ করলো, গ্রাম, মফস্বল, শহর, মানে খাস কলকাতার বুকে কতগুলো কেস হয়েছে এরকম। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে গোড়ার প্রবলেমটা সলভ হয়নি। তার কারণ গোড়ার প্রবলেমটা সলভ করবার মতো দূরদর্শিতা, সেই মানসিকতা, সেই ভিশনটাই লিডারদের নেই। এনারা শুধু মার্কেটিং এর ওপরে একটা গভর্নমেন্ট চালিয়ে যাচ্ছেন। এই প্রোডাক্টটা খারাপ হলে ওই প্রোডাক্টটাকে আনছেন, ওইটা খারাপ হলে এইটাই আনছেন, কিন্তু আসলে ফ্যাক্টরিটাই জালি। এই ফ্যাক্টরি থেকে ভালো প্রোডাক্ট আর কিছু বেরোবে না।